নেই, কারণ কালকেই জেলা তৃণমূল চেয়ারম্যান যিনি রয়েছেন নিয়ামত স্যার, তিনি বলেছেন বাবরি মসজিদ হচ্ছে, বাবরি মসজিদ হোক, তৃণমূলের নিয়ে কোনো সমস্যা নেই। তৃণমূল এতদিনে বলছে, আপনি কি বলছেন? নিয়ামত সাহেব সিনিয়র মোস্ট একজন সিটিজেন। নিয়ামত সাহেবকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাই মনে করি, কারণ আমার ৬৩ বছর পড়েছে, ওনার ৭৪ বছরের, আমার ১১ বছরের বড়। উনি প্রথমে আরএসপি করতেন, একটি খুনের মামলায় ইন্ডিয়া ছেড়ে ওনাকে ২ বছর বাংলাদেশে থাকতে হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। উনি অথচ বামফ্রন্টের শরিক দলের আরএসপির প্রধান ছিল, সে অনেক বছর আগের কথা। তারপরে কংগ্রেসের হয়ে অধীর চৌধুরীর কথায় নির্দলে হয়ে কন্টেস্ট করেছিল ২০০১ সালে। তৃণমূলের এগেনস্টে দাঁড়িয়ে টিবল চিহ্ন নিয়ে হরিয়ারপাড়া থেকে বিধায়ক হয়েছিল। আর যে মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, তার বাস চিহ্ন নিয়ে ২০০১ সালে ৬১ নওদায় এমএলএ হয়েছিল। বাংলার রাজনীতিতে অনেক কিছু যেমন ইতিহাস আছে, মুর্শিদাবাদের রাজনীতিতে অনেক কিছু ইতিহাস জলজল করছে। তো সেই রাজনীতির যারা কারবারি, তাদের মধ্যে অবশ্যই নিয়ামত হাজি একটা নাম। দীর্ঘ সময় ধরে তিনি রাজনীতিতে প্রথমে বামফ্রন্টের শরিক আরএসপি, পরবর্তীকালে জাতীয় কংগ্রেস, এখন তিনি তৃণমূল। তো আপনারা জানেন ৪ঠা ডিসেম্বর যেদিনকে হুমায়ুন কবিরকে বাবরি মসজিদ করার জন্য সাসপেন্ড করা হলো, তৃণমূল নেতৃত্ব সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের বহরমপুর সার্কিট হাউসে বসে তিনি এই নিয়ামত হাজিকেও ডেকেছিলেন, কিন্তু তিনাকে পরের দিন কি সিদ্ধান্ত হচ্ছে সেটা অন্ধকারে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ামত শেখকে কলকাতায় পাঠিয়েছিলেন তৃণমূল ভবনে, যে ববি হাকিমের সঙ্গে। অথচ ১ বছর আগে থেকে ববি হাকিমের সঙ্গে নিয়ামত হাজির কথা বলা ছিল না, অনেক দূরত্ব ছিল। কারণ ববি হাকিম বহরমপুরে ২০২৪ ইলেকশনের টাইমে একদিন এসে একটা প্রাইভেট হোটেলে এই নিয়ামত হাজির সম্বন্ধে অনেক বাজে কথা বলেছিল। সেদিনকে নিয়ামত হাজির পক্ষে আমি ছিলাম, আর শ্রমিক হোসেনরা, মোহাম্মদ আলীরা, আরও তৃণমূলের জেলার সাংগঠনিক জেলার সভাপতিরা সেদিন ববি হাকিমের হয়ে এই নিয়ামত হাজিকে অনেক অসম্মান কথাবার্তা বলেছিল। সেদিন কিন্তু নিয়ামত হাজি জানে যে নিয়ামত হাজিকে কে সমর্থন করেছিল, কে তার পাশে ছিল। তারপরে আবার একটা মধ্যে আমাকে সাসপেন্ড করার পর নিয়ামত হাজির নিজের নাতির একটা অনুষ্ঠান ছিল, আমাকে অনেক করে উনি বলেছিলেন যে কে কি বললো তাতে আমার চায় আসে না, তোমাকে আসতে হবে আমার নাতির অনুষ্ঠানে। আমি গেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। অনেক কিছু ঊর্ধ্বে উঠে নিয়ামত হাজি আমাকে পাশে বসিয়ে, আমার যেতে একটু দেরি হয়েছিল, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, প্রায় 3:30 হয়ে গেছিল। আমি তো 12টা-1টার মধ্যে খাই, লাঞ্চ করি। তো আমি ওনার কথা রাখার জন্য প্রায় 3:30টার সময় গেছিলাম। তখন নিয়ামত হাজিরা নিজেই, তাদের খাওয়া হয়ে গেছিল। রবিউল আলম চৌধুরী তিনি ছিলেন, আরও অনেক তৃণমূলের তাবড় এবং এই জেলার প্রশাসনের হরিয়ারপাড়ার আইসি থেকে শুরু করে বহরমপুরের পুলিশ প্রশাসনের অনেক আধিকারিক সেদিনকে প্রেজেন্ট ছিল। আমার ভালো লেগেছে যে নিয়ামত হাজি আমাদেরকে সত্যিকারের ভালোবাসেন, স্নেহ করেন। তাই আমার সাসপেনশন হওয়ার সত্ত্বেও আমার পাশে বসে আমাকে যত্ন করে খাইয়েছিলেন। তো এটাই হচ্ছে নিয়ামত হাজির সঙ্গে আমার সম্পর্ক। তো সেই নিয়ামত হাজি দেরিতে হলেও আমাদের সমর্থন করেছেন, তার জন্য আমি নিয়ামত হাজিকে ব্যক্তিগতভাবে সালাম জানাই, আদাব জানাই। এবং বেঁচে থাকার পর্যন্ত নিয়ামত হাজি যতক্ষণ এই দুনিয়াতে থাকবেন, আমার তার সঙ্গে কোনো
রাজনৈতিক শিষ্টাচারের বাইরে ব্যক্তিগত সম্পর্ক সেটা থাকবে, রাখার চেষ্টা করব। উনিও আমার সঙ্গে মাঝে মাঝে এখনো কথা বলেন। মুর্শিদাবাদ জেলার 2 জন বিধায়কের মধ্যে আমি হুমায়ুন কবির সাসপেন্ড, আর নিয়ামত হাজির সঙ্গে আমার ডাইরেক্ট কথা হয়। বাকি কোনো এমএলএর সঙ্গে বা তৃণমূলের কোনো নেতার সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই। আগামী দিনে আরও থাকবে না। যখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে হারানোর জন্য সিপিএম, এসডিপিআই, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, মিম এবং সদ্য গঠিত হওয়া জাতীয় উন্নয়ন পার্টি, এটা পাঁশকুড়ার প্রতাপপুরে রোলামিন ইরজাদা করেছেন, সবাইকে নিয়ে আমাদের একটাই টার্গেট, মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করা। বিজেপি 2টো আছে, সে চেষ্টা করছে 4টে করা। তাদের টার্গেট মুর্শিদাবাদ, বহরমপুর, বড়ুয়া আর জঙ্গিপুর। তো 2 থেকে যাতে 4টে না হয় সেটা নিশ্চয়ই চেষ্টা করব। আর মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে বলবো, তৃণমূল যেটা প্রচার করছে যে হুমায়ুন কবিরকে ভোট দিয়েন না, হুমায়ুন কবির ভোট কাটলে বিজেপি ক্ষমতায় চলে আসবে। আমি মমতা ব্যানার্জিকে বলছি, বিজেপিকে বাংলার মসনদে বসতে দেব না। আমি হুমায়ুন কবির, জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। আমি 100টা সিটে আগামী নির্বাচনে জয়লাভ করব। তাহলে বাকি থাকবে কত? 194। সেই 194টার 60 থেকে 70 থেকে 90% হিন্দু অধ্যুষিত ভোট। তাহলে মমতা ব্যানার্জি 194-এর মধ্যে 150 ঠিক জয়লাভ করুন। তাহলে তো নিজেই তিনি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন হিন্দুদের ভোটে। যেহেতু এত পুজো করছেন, এত মন্দির করছেন, এত দুর্গায়ন করছেন, এত সব মন্দির করলে তাহলে তারা কেন ভোট দেবে না? তাহলে আমি যেমন বিজেপিকে আটকানোর জন্য 100টা সিট আমাদের পক্ষে জয়লাভ করে বিধানসভায় যাব। মমতা ব্যানার্জি যদি 150 সিট জয়লাভ করে বিধানসভায় যায়, তাহলে উনি শাসকে বসবেন, মুখ্যমন্ত্রী হবেন, আমরা অপোজিশনে বসবো। আর বিজেপিকে 77 ছিল, সে 44-এ এসে দাঁড়াবে। আমি 100 আর 194-এর মধ্যে 150 যদি তৃণমূল জিতে, তাহলে বিজেপি আটকে গেল। বিজেপি 44 নিয়ে তারাও অপোজিশনে বসুক, আমি 100 নিয়েও অপোজিশনে বসবো, 150 নিয়ে। কারণ 294 148 পেলেই তো মাননীয় গভর্নরের কাছে তিনি সরকার করার দাবি করতে পারবেন। তাহলে এত চিন্তা কিসের? আর মুসলমান ভোট কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে মুসলমানদের ভোট তাকে দিতেই হবে? কোথায় বলা আছে? এতদিন মুসলমানদের কাছে বিকল্প ছিল না, তাই মুসলমানরা মমতা ব্যানার্জির ওই যে জুজুর ভয় দেখানো, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে গেলে মমতা ব্যানার্জি পারবে। আমি এখানে নিশ্চিত বলে দিচ্ছি, এখানে রেকর্ড রেখে দেন যে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির নিজে যাদের জোট সঙ্গী তাদের নিয়ে 294টাতেই লড়ব। যদি কোনো জোট সঙ্গী না আসে, সিপিএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারপরে নতুন সদ্য যেটা এসছে আমার ধারণা রুকামিন সাহেবও আমার সঙ্গে থাকবে। আর মিমের সঙ্গে তো আমার কথা ফাইনাল হয়ে আছে। তারা মাত্র 15টা সিট চেয়েছে, আমি তাদের 10টা দিব বলেছি। মিডিলে 10 হোক, 12 হোক, 14 হোক করে নেব। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, বিজেপিকে রুখে দেব, মমতাকেও ক্ষমতার ধারে কাছে ঘেঁষতে দেব না। রেজাল্ট